ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহজীব রায় পর্ব সংখ্যা 50। রায়পুরের দক্ষিণ প্রান্তে অবস্থিত চন্দ্রবন এই বনের শোভা সৌন্দর্য নিয়ে আশেপাশে অন্তত 5 গ্রামে নানা রকমের গল্প প্রচলিত আছে। এই যে প্রকৃতির এক অনবর্জ্য সৃষ্টি, এই শুধু সৌন্দর্যে নয়, বরং জৈবিক সম্পদে পরিপূর্ণ এক বৃহৎ জঙ্গল। জঙ্গলের মধ্য দিয়ে একা একা হেঁটে চলে গেছে যেন লাল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী বর্ষী সেগুন, শাল ও নাম না জানা অজস্র গাছ। তাদের ছায়ার ফাঁকে ফাঁকে সূর্যের সোনালি রশ্মি। এই নির্জন পথে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ পড়ে যায় এক পুরনো মসৃে পড়া লোহার গেট। গেটটি শতাব্দী প্রাচীর হলেও এখানে দণ্ডীয়মান দৃঢ় অটুট। তার উপরে ঝুলে থাকা একটি ধাতব নেমপ্লেট লেখা শিকদার কুঞ্জ। গেট পেরোতেই চোখের সামনে উদ্ভাসিত হয় এক বিশাল বাগান বাড়ি, দোতলা বিশিষ্ট সাবেকি আমলের স্থাপত্য, যার বয়স প্রায় 2 শতকের বেশি। পুরনো বাগান বাড়ি সহ এই বিশাল প্রপার্টি প্রায় 60,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তীর্ণ। এই বাগান বাড়ি ঘিরে গোলাকৃতির 20 ফুট উঁচু সুরক্ষা প্রাচীর, যার পাশ ঘেঁষে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে নারকেল ও সুপারির গাছ, যে যেন বংশ পরম্পরায় অভিজাত্যের ভূমিকায়। বাড়ির পেছনে 80,000 স্কোয়ার ফিট বিস্তৃত আমবাগান, পূর্ব দিকে জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সবেদা সহ নানান ধরনের গাছ, উত্তর দিকে সুবিশাল ফুলের উদ্যান এবং যার কেন্দ্রে প্রাচীর লোহার দোলনা, যেটিতে সাদা রঙে রাঙানো হয়েছে এবং যেন ভালোবাসার স্পর্শ আস্থার গায়ে লেগে আছে। এই পুরো বাড়ির পরিবেশ যেন মিশে আছে এক অন্যরকম আবহাওয়া, সুগন্ধি, অপার্থিব নীরবতায়। এই গহীন জঙ্গলের বুকে বাগান বাড়ি নির্মাণ করেছে সাজিদ শিকদার প্রয়াত পিতা জাহিদ শিকদার। তিনি তার জীবনের অধিকাংশ সময় এই বাড়িতে অতিবাহিত করেছেন। এটাই ছিল তার সবচেয়ে প্রিয় স্থান। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার বংশধররা যেন এই বাড়িতে বসবাস করে। তবে বাস্তব চিত্র অন্যরকম। সবসময় মনোবাঞ্ছনা মেনে চলে না। মনের মিল, রুচি, জীবনধারা এসব বদলে গেলে স্মৃতি হয়ে যায় উপেক্ষিত। জিহাদ শিকদার মৃত্যুর পর তার বড় ছেলে সাদমান শিকদার রায়পুরে পুনরায় জমিদার বাড়ি ভেঙে সেখানে আধুনিক ধাঁচে তৈরি করে প্রণয়কুঞ্জ এবং পরিবার নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করে। ফলে পরিত্যক্ত হয়ে পড়ে স্মৃতিবহ এই বাগান বাড়িটি। দুজন কেয়ারটেকার ব্যতীত কেউ আর এখানে বসবাস করে না। তবে বছর 365 দিন এই বাড়িতে না আসলেও প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে সাদমান শিকদার তার পুরো পরিবার নিয়ে এই বাড়িতেই বসবাস করেন। প্রতি বছর এই দিনে তার পিতামাতার স্মৃতি চর্চা করেন। প্রতি বছর 10ই আগস্ট জিয়াদ শিকদারের জন্মশতবার্ষিকীতে পুনরায় শিকদার পরিবার এই বাড়িতেই জড়ো হয়। বাড়ির পশ্চিম দিকে শিকদার পরিবারের পারিবারিক গোরস্থান। সেখানে সকলেই প্রয়াত জিহাদ শিকদারের কবর জিয়ারত করে, স্মরণ করে প্রিয় পিতাকে। ঠিক তেমনই একদিন আজ জিহাদ শিকদারের 4 পুত্র, তাদের স্ত্রী, সন্তান সহ সকলে উপস্থিত এই বিশেষ দিনে। তবে এবছরে এই জন্মশতাব্দী একটু ভিন্নতাই রয়েছে। এবছর শিকদার পরিবারের সঙ্গে যোগ হয়েছে সাদমান শিকদারের ঘনিষ্ঠ বন্ধু, ব্যবসায়িক অংশীদার, মাফিয়া দুনিয়ার কিংবদন্তি ডিকে বস। সঙ্গে তার 2 সন্তান, 18 বছর বয়সী পুত্র রিক এবং 15 বছর বয়সী কন্যা এলিনা। বাগানবাড়ির গার্ডেনে আজ চাঁদের হাট বসেছে। এই বাড়ির বাগানটা শিকদার বাড়ির বাগানের থেকেও বিশাল। সব দিকে সবুজ আর সবুজ। সেই সবুজের সমারোহে মেতে উঠেছে প্রিয়তা, পরিণীতা, ধীরা, থরি, তন্ময়। সবাই নরম ঘাসের ওপর দোলনায় ছোটাছুটি করছে। যদিও তন্ময় এখনো হাঁটা শেখেনি, তবুও সে কারো চেয়ে কম না। ডিকে বসের সন্তানরা এই শিশুদের প্রতি দরুণ মমতাশীল। বিশেষ করে রিকের চোখে প্রিয়তা যেন এক জীবন্ত পুতুল। তার দীঘল কালো চুল, বয়ে যাওয়া নীরবতা চোখ রিককে বারবার যেন আকর্ষিত করছে। সব দিক থেকে ভাবনা চিন্তা রেখে রিক প্রিয়তার রূপের রূপাঞ্চলের মতোই যেন ভেবে নিচ্ছে। ভীষণ ইচ্ছে করছে ওই রূপাঞ্চলের সাথে একটু কথা বলতে। রিকের কল্পনায় ঘিরে কখন যেন নিজের অজান্তে প্রিয়তার লম্বা চুলে হাত দিতে উদ্যত হয়। চুটো স্পর্শ করতে যাবে ঠিক তখন থেকেই পেছন থেকে ভেসে আসে পুরুষালী কণ্ঠস্বর, স্টপ, ডোন্ট টাচ মাই প্রিন্সেস। সহসে হাত থেমে যায় রিকের, চমকে গিয়ে পিছু তাকায়। প্রিয়তা কারো কণ্ঠ পেয়ে পিছু তাকাতেই তাদের সাথে কয়েক হাত দূরে দাঁড়িয়ে লম্বা চড়া সুদর্শন বলিষ্ঠ দেহী পুরুষ, চোখে তার চাপা ক্ষোভ।
তা তার মুখে প্রকাশিত হচ্ছে না। সামনের ব্যক্তিকে দেখে প্রিয়তার দৃষ্টি যেন উজ্জ্বলতায় ছড়িয়ে গেল। সে এক দৌড়ে ছুটে গেল তার কাছে, হাস্যোজ্জ্বল মাথা উঁচিয়ে মায়াবী দৃষ্টিতে চাইল ব্যক্তির পানে। আলতো করে প্রণয়ের পুরো আঙ্গুলের ভাঁজে নিজের কোমর আঙ্গুল জড়িয়ে নিল। রিক ঘাসার চেষ্টা করলো, এগিয়ে আসলো প্রণয়ের কাছে, স্বাভাবিক ভঙ্গিমায় প্রিয়তার প্রশংসা করে বলল, ও ইয়োর প্রিন্সেস ইজ ভেরি বিউটিফুল। আই হ্যাভ সিন মাই গার্ল মেনি গার্লস বাট নো ওয়ান সিমড অ্যাজ দ্য বিউটিফুল অ্যাজ হার। রিকের কথায় প্রণয়ের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মনে মনে রাগে ফুঁসে উঠল, মুখে কিছু বলল না, কারণ রিকে বসের ঝামেলায় জড়ানো বুদ্ধিমানের কাজ না। তাই প্রণয় রিকের কথায় কোনো উত্তর দিল না। নিজের হাত মুষ্টিবদ্ধ করে কোমল হাতটা আরেকবার শক্ত করে চেপে বাগান বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। তবে রিক কিছু মনে করলো না, কারণ এটা সে জানে যে সে বাঙালি নয়। তবে তার মনে বাঙালিদের মতো জিলাপির পেঁচো নেই। তবে কিছুটা দূরে গিয়ে উক্ত ঘটনা সবকিছু পর্যবেক্ষণ করছিল প্রহেলিকা। আর যে করেই হোক প্রণয় সে তার মনের কথা জানিয়ে ছাড়বে, বলবে কতটা ভালোবাসে তাকে, কতটা চায় তাকে। আর একটা পরিষ্কার কথা বলতে হবে বলেই থামলো প্রহেলিকা। তাই এই অদম্য প্রকল্প নিয়ে নিঃশব্দে শর্ত পায়ে সে প্রিয়তা আর প্রণয়ের পিছু নিয়ে বাগানবাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রণয় প্রিয়তাকে নিয়ে হাঁটছে ঘন জঙ্গলের আঁকাবাঁকা মেঠো পথ ধরে। চারদিকে সবুজ অরণ্যে ঘেরা, মাটির রাস্তায় ঢেকে আছে শুকনো পাতার চাদরে, যেন গাছেরা নিজেদের ঝরা স্মৃতি বিছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে বসন্তের বিকালের কোমল আলো পাতার ফাঁক দিয়ে ছুঁয়ে যাচ্ছে মাটি বাতাসে। কোথায় যেন শিমুল তুলো প্রকৃতির বিলাস করতে করতে সেই পথে হাঁটতে থাকে, এগিয়ে যায় যুগল ধরে। এই যুগল যেন কোনো কপোতির প্রেমিকার চলনা। আবারও ছোট ভাই বোন বলতে কোথাও একটা বাঁধন। বর্তমানে দৃষ্টি তাদের দুজনের ব্যবধান অনেক। অতীতে একজন সম্পূর্ণ পরিণত ভারী চেহারার ব্যক্তিত্ব, সবকিছু বেমানান, তবুও কোথাও একটা চমৎকারভাবে মানিয়ে যায়, যা দেখে চোখে প্রকাশ করা যায় না। অনেকক্ষণ যাবৎ প্রণয় কোনো কথা বলছে না, চোখ মুখ গম্ভীর করে একধানে হেঁটে চলেছে, যেন পাশের মহিলাকে সে চেনে না, তার সাথে তার কোনো কথা নেই। তবে প্রিয়তা তারও সম্পূর্ণ বিপরীত। তার তখন থেকে কথা বলার জন্য পেট মোচড়াচ্ছে, ঠোঁট দুটো নিষ্পিস করছে। আরও খানিকটা হেঁটে যেতে প্রিয়তা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর চুপ থাকতে পারল না, ভয় ভয় নিচু কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। জবাব দিল না প্রণয়। প্রিয়তা এবার আর একটু সাহস এগিয়ে প্রণয়কে পেটের কাছে শার্ট টেনে ধরে কণ্ঠে কোমলতায় দ্বিগুণ বাড়িয়ে আরো দুইবার ডাকলো, ও প্রণয় ভাই। এবারও জবাব দিল না প্রণয়, চোখ মুখ আগের মতোই শক্ত। প্রণয়ের এমন নিষ্ঠুর আচরণ সহ্য হলো না প্রিয়তার। এমন নিষ্ঠুর নিঃস্বতা অপেক্ষা করে ছোট্ট মনে ব্যথা অনুভব হলো। কেন প্রণয় ভাই তার সাথে কথা বলছে না? কেন কথা বলছে না তার সাথে? সে তো প্রণয় ভাইয়ের সাথে কথা না বলে থাকতে পারে না। এটা কি তিনি জানেন না? এসব ভাবনায় প্রিয়তার চোখে জল ছলছল করতে লাগলো। সে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আচমকায় ফুপিয়ে উঠল। সঙ্গে সঙ্গে পদযুগল স্থির হয়ে গেল প্রণয়ের। সে মাথা নিচু করে তাকালো প্রিয়তার রক্তিম কান্না মুখশ্রিত মুখ পানে। প্রিয়তা ফোপাতে ফোপাতে অভিনয়ে প্রণয়ের হাতের মুষ্টি ধরল, নাক টানতে টানতে শুকনো পাতার উপরে পা ছড়িয়ে বসে পড়ল। প্রণয় বুঝলো তার প্রাণ পাখি খুব অভিমান করেছে, সে নিজেও তো অভিমান করে রেগে আছে। আচ্ছা, এই মেয়েটা কি কখনো তার রাগ আড়াল করে ভালোবাসাটা দেখতে পায় না? প্রিয়তা প্রণয়ের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অসহায়ত্বের এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক চিরে। সে প্রিয়তার দুই বাহু ধরে একটানে বসা থেকে উঠে দাঁড় করালো। প্রিয়তা কিছুটা ঝুঁকে ওঠার আগেই তার দুই বাহু ধরে ওপরে উঠিয়ে বুকে নিল সে। কপালে উষ্ণ পরশেকে কোমল কণ্ঠে বলল, পাখি তুই বড্ড অবুঝ, কবে বড় হবি বল? প্রণয়ের উষ্ণ আদরে প্রশ্রয় পেয়ে গেল যেন প্রিয়তা, গলায় মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, আপনি আমায় একটুও ভালোবাসেন না প্রণয় ভাই, একটুও না। প্রিয়তার বোকা বোকা কথায় হেসে উঠল প্রণয়, এত ভালোবাসি তারপরও ভালোবাসার কম পড়ে যায় জান? প্রণয় আবারও প্রিয়তার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, এই বুকে কতখানি তোর জন্য, তা একদিন যদি তোকে দেখাতে পারতাম রে জান। প্রণয় প্রিয়তাকে নামিয়ে দিল, আবার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঘষে হাঁটতে লাগলো। একটু তাড়াতাড়ি বড় হয়ে যা জান পাখি, তোকে আমার করে না নেওয়া পর্যন্ত আমার যে দুশ্চিন্তা কমবে না। আমার শান্তিতে ঘুমাতে পারি না আমি।
আমার শান্তির ঘুম হারাম করে হয়ে গেছে অনেক বছর আগে। তোকে একবার আমার নামে দলিল করে নিতে পারলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে। তারা কখনো জানতে চায় না যে আমি তোকে কতটা চাই। তারা আমার মন বুঝতে চায় না, এটি আমার দুশ্চিন্তার কারণ। আমার মন কি চায় তারা জানতে চায় না। স্বার্থপর সবাই বেইমানের ভিড়ে বসবাস করি। তোর ভালোবাসা নিজেই জড়িয়ে রাখতে চাই আজীবন। আমার মুখের দিকে তাকিয়ে হলেও এইটুকু বড় হো। প্রিয়তা কিছু বোঝে ওঠার আগে প্রণয়ের কথার আগামাথা শুধু ভ্যালভ্যাল করে চেয়ে রইল মুখের দিকে। প্রণয় এই বোকা চোখের চাহনি দেখে আবারও গালে লেগে গেল। ইস, মেয়েটা তা দূরে কেন? প্রণয় বরন্ত বিকালে প্রিয়তার হাত ধরে হাঁটতে হাঁটতে কণ্ঠীয় সুরে বলে, আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খলসের আবরণে মুক্তোর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক খলসের আবরণে মুক্তোর ঝিনুক। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরে বন্দরে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। প্রিয়তা মুগ্ধ কণ্ঠে শুনল প্রণয়ের গান। প্রণয় ভাইয়ের সবকিছুই তার বড্ড ভালো লাগে। প্রণয় ভাই মানুষটা এমন ভালোবাসাময় যে প্রিয়তা তার আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। প্রণয়ের পথ চলতে চলতে তার ষষ্ঠীন্দ্র জানান দিচ্ছে কেউ তাদের পিছু নিচ্ছে, আর প্রণয় এটাই বেশ ভালো করে জানে তাদের পিছু কে নিচ্ছে। কিন্তু সব তামাশা দেখার জন্য প্রণয়ের হাতে সময় নেই। সে সব সময় সবকিছু উপেক্ষা করে প্রিয়তার সঙ্গ উপভোগ করছে। তাদের কাছে অন্যের ফালতু পেছাল শোনার মতো সময় মোটেও নেই। কিন্তু প্রণয়ের ভাবনা শেষ হওয়ার আগে পেছন থেকে রিন্টি নিয়ে নারী কণ্ঠ ভেসে এলো। প্রণয় দাঁড়িয়ে পড়ল। প্রণয় বিরক্তিতে মুখ থেকে চসূচক শব্দ করলো, এখন না জানি কি কি শুনতে হবে তাকে। লজ্জা লজ্জা মুখে কিছুটা কণ্ঠ নিয়ে আসলো প্রহেলিকা, কিছুটা ভয়, কিছুটা লজ্জা আর কিছুটা উত্তেজিত। প্রহেলিকার দেহ মৃদু কম্পন করেছে। সে এলোমেলো পায়ে আশেপাশে দৃষ্টিপাত করে হৃৎপিণ্ডের গতি হুড় হুড় করে বেড়ে চলল। প্রণয় বিরক্ত চোখে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করল। প্রহেলিকা লজ্জা লাগছে ভীষণ। নিজের ভালোবাসার কথা সে কিভাবে বলবে নিজের মুখে? লজ্জাটা করা স্বাভাবিক। এই পরিস্থিতিতে কখনো সে আগে পড়েছে নাকি? প্রিয়তা গুলুগুলু চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। প্রহেলিকা কিঞ্চিৎ জড়তা নিয়ে বলল, প্লিজ যেও না প্রণয়, আমার তোমার সাথে অনেকগুলো কথা বলার আছে। প্রণয় বুকে হাত গুজে কপাল কুঁচকে রইল। স্বাভাবিকভাবে বলল, বলো। প্রহেলিকা ঢোক গিলে তুলিয়ে বলল, না মানে প্রণয়, আমি আসলে। প্রণয় আরো কিঞ্চিৎ বিরক্ত হলো। প্রহেলিকা চোখ মুখ খিচে একশ্বাসে বলে দিল, আই লাভ ইউ প্রণয়, আই রিয়েলি লাভ ইউ, আই উইল ম্যারি মি, ইউ উইল ম্যারি মি। প্রহেলিকার অস্বাভাবিকভাবে কাঁপছে, তবে প্রণয় নির্বিকার। তার মুখের এক্সপ্রেশন পরিবর্তন হয়নি। তাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানতো প্রহেলিকা এমন কিছু বলবে। প্রিয়তা গুলো চোখে প্রণয়ের দিকে তাকিয়ে আছে, তো একবার প্রহেলিকার দিকে। প্রণয় মাথা নিচু করে প্রিয়তার দিকে তাকিয়ে আদরে কণ্ঠে বলল, যান, যে দূরে গাছটা ওইখানে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাই করলো প্রিয়তা। কোনো প্রশ্ন ছাড়াই বাধ্য মেয়ের মতো কিছুটা দূরে গাছের নিচে গিয়ে দাঁড়ালো। প্রহেলিকার চোখ মুখে চাপ উত্তেজনা কাজ করছে। প্রণয় কয়েক সেকেন্ড চুপ থেকে নির্লিপ্ত কণ্ঠে বলল, এসব তোমার পাগলামি, আমার কাছে এসব বলতে এসো না, যার কোনো অর্থ নেই প্রহেলিকা। আমি তোমারকে বোন মনে করি প্রথম থেকেই, তাছাড়া অন্য কিছু না। ভাই বোনের সম্পর্কের মধ্যে পার্থক্য আছে, তা তুমি বোঝো। তাই আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক সম্ভব না। প্রণয় স্পষ্ট স্বীকারোক্তিতে প্রহেলিকার পৃথিবী দুলে উঠল। সেকেন্ড পার হবার আগে দু চোখ টইটুম্বুর, তবে তা দেখলো না প্রণয়। তার আগে চোখ ফিরিয়ে নিল। প্রহেলিকা জানে প্রণয় তাকে ভালোবাসে না, তাই বলে এভাবে প্রত্যাখ্যান করবে? প্রণয় আর কিছু না বলে চলে যেতে নিলে খপ করে তার হাত ধরে ফেলে প্রহেলিকা। প্রণয় কিছু বোঝে ওঠার আগে ঝড়ের বেগে প্রণয়ের বলিষ্ঠ বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে আঁকড়ে ধরে কণ্ডনরতভাবে ফোপাতে থাকে প্রহেলিকা। প্লিজ প্রণয়, এমন করো না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রহেলিকা আবারও কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু ভালোবাসো প্রণয়। কেন ওই দুধের বাচ্চার পেছনে পড়ে আছো? ওর কি যোগ্যতা আছে তোমাকে পাওয়ার? কেন ওকে এত ভালোবাসো প্রণয়? আমি কি ওর থেকে কম সুন্দরী? ও কি আমার থেকে বেশি পারবে তোমাকে ভালোবাসা দিতে? বরং আমি যা যা দিতে পারবো ও তা কখনো তোমায় দিতে পারবে না। ও কখনো তোমায় স্যাটিসফাই করতে পারবে না। ওর তো শরীর আর কিছু বলার প্রয়োজনের আগেই ঝাড়া মেরে প্রহেলিকাকে নিজে থেকে আলাদা করে দিল প্রণয়। কিছুটা দূরে ছিটকে পড়ল প্রহেলিকা।
চোখ তুলে সামনে তাকানোর আগেই তার গালে পুরুষালী হাতের 5টা আঙ্গুলের ছাপ জ্বলজ্বল করছে। প্রহেলিকা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। সে ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে প্রহেলিকার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে রাগে কটমট করতে করতে বলল, তোর কোনো যোগ্যতা আছে আমাকে পাওয়ার? নিজেকে একবার তাকে দেখেছিস? তোর কি যোগ্যতা আছে আমার জানকে নিয়ে মন্তব্য করার? আর তুই স্যাটিসফাইডের কথা বলি? ছি, কত নোংরা মানসিকতা। ও একটা ছোট্ট বাচ্চা। আর আমার যদি স্যাটিসফ্যাকশনের প্রয়োজনই হয় তাহলে আমি ওর কাছেই যাব। আমি তোকে ভালোবাসি না, আর কোনোদিনও বাসবো না। আমি ওকে ভালোবাসি, আর আমার নিঃশ্বাস যতদিন আছে আমি ওকেই ভালোবাসবো। প্রিয়তার হাত চেপে ধরে হনহন করে চলে গেল সেখান থেকে প্রণয়। প্রণয়ের এমন ভয়ঙ্কর রাগ দেখে রীতিমতো থরথর করে কাঁপতে থাকে প্রিয়তা। প্রহেলিকা নিষ্পাপ চোখে তাকিয়ে রয়েছে প্রণয়ের যাওয়ার পানে। যন্ত্রণা তার হৃদয় অবশ্যই আসছে, তবে রাগে তার সর্বসঙ্গ জ্বলে যাচ্ছে। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দিতে ইচ্ছা করছে। প্রহেলিকা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে, রাগ, অপমানে আর অপ্রাপ্ত ভালোবাসার। প্রহেলিকা নিজের চুল টেনে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, দাঁত কিরমির করে হিসিসে বলে, আমি যদি তোমাকে না পাই প্রণয়, তুমি কখনো তোমার ভালোবাসাও পাবে না। প্রহেলিকার চোখে মুখ ভয়ঙ্কর হিংস্রতা। রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলল সে, আমার কাছ থেকে সব কেড়ে নিলে তো এবার দেখবে আমি তোমার থেকে কি কি কেড়ে নেই। আমার থেকে সব কেড়ে নেওয়ার ফল ভয়ঙ্কর হবে। এতদিন তোকে বোন বলে ছাড় দিয়েছি, কিন্তু এবার আর নয়। প্রণয়কে আমি কাউকে দিব না। প্রণয় আমার, শুধুই আমার। প্রহেলিকা বড় বড় নিঃশ্বাস নিয়ে সামলানো নিজেকে। মিনিট কয়েক চোখ থেকে একটা কিছু ভাবলো, অতঃপর মুখে ফুটে উঠলো এক ভয়ঙ্কর হাসি। বাড়ির দিকে যেতে যেতে রহস্যময় কণ্ঠে বলল, আজ কিছু তো হবেই, যা আমার আদরের বোনের জন্য মোটেও ভালো হবে না। শিকদার বাড়ির বাগান, শিকদার কুঞ্জ আজ উজ্জ্বলভাবে নতুন করে সাজানো হয়েছে। গভীর অরণ্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই বাংলোটা সারা বছর শুনশান নিস্তব্ধতায় এই বনের মধ্যে ভূত বাংলো হিসেবে গড়ে পড়ে থাকে, এবং সারা বছর অবহেলায় পড়ে থাকা বাংলোটি বছরে একটা দিনই জাঁকজমকভাবে আয়োজনে সেজে তোলা হয়। বাকি 64 দিন এটি ভূতের বাংলো হয়ে থাকে। আজ তা থেকে ব্যতিক্রম। আজ শিকদার কুঞ্জে শিকদার পরিবারের বাৎসরিক পারিবারিক মিলন মেলা। শিকদাররা আমন্ত্রণের ইতিহাসে ভিড় জমিয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু, ব্যবসায়ী, আত্মীয় স্বজন, কলিগ সবাই। কেউ বাদ পড়েনি এই লিস্ট থেকে। হালকা আলো, ফুলের গন্ধে উজ্জ্বল সোসাইটি, হাসি মজা মিলে আছে এক অভিজাত উৎসবের আবহ। তবে এত কিছুর মাঝে আজকের পার্টির মূল আকর্ষণ হলো ডিকে বস। ব্যবসায়িক জগতে ডিকে বস এমন এক নাম যার সুনজরে থাকার জন্য বিজনেসম্যানরা সবকিছু করার জন্য প্রস্তুত। কারণ ডিকে হলেন আশীর্বাদী। মাথার ওপরে থাকলে বিজনেস ওয়ার্ডে নাম, খ্যাতি, স্ট্যাটাস সবই পাওয়া যায়। এই ডিকের উপস্থিতির জন্য আজকের পার্টির অতিথিদের ভিড় যেন পিঁপড়ার মতো। এটি বিশেষ সন্ধ্যায় সাদমান শিকদার এক বিশেষ উদ্দেশ্যও আছে। তিনি চান তার বড় ছেলের সঙ্গে ডিকে বসের প্রফেশনালি পরিচয় করাতে। চান তার উত্তরসূরি যেন এই সম্রাটের ভার নিজের কাঁধে তুলে নেয়, বৈধ হোক কিংবা অবৈধ। কারণ তার দৃঢ় বিশ্বাস বাকি সব সন্তানের তুলনায় বড় ছেলের বুদ্ধিমত্তা একটু বেশি। আর এই ছেলের হাত ধরে ব্যবসার ভবিষ্যৎ আরো 10 গুণ উজ্জ্বল হবে। আর তাকে সর্বোচ্চ প্রতিযোগিতা করতে পারে ডিকে বস। তাই আজকের পার্টির ব্যস্ততা থেকে একটু বিরক্তি নিয়ে তিনি বাংলোর ভেতরে ঢুকে পড়ে একান্তে ছেলের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। প্রিয়তা একটা বেবি পিঙ্ক কালারের প্রিন্সেস গাউন পরে প্রণয়ের বেডের মাঝখানে বসেছিল, আরাম করে নিজের কিটক্যাটগুলো খাচ্ছিল। তার হাঁটু সমান ঘন লম্বা চুল প্রণয় সুন্দর করে বিছানার চারপাশে ছড়িয়ে রেখে পাখা অন করে রেখেছে, যাতে ফ্যানের বাতাসে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ এই বাড়িতে কোনো হেয়ার ড্রায়ার নেই। প্রণয় প্রিয়তার কাছে নিয়ে সুন্দরভাবে প্রিয়তার সামনের বেবি হেয়ারগুলো কানের পিঠে গুজে দিচ্ছে। হাতে তালুতে ময়শ্চারাইজার ক্রিমটা নিয়ে আলতো করে প্রিয়তার সারা মুখে অ্যাপ্লাই করে দিল। আমি যতক্ষণ না পর্যন্ত শর্তে বেরোচ্ছি ততক্ষণ এই ঘরের বাইরে পাও রাখবে না। আমি সব থেকে ইনস্টার্টেন্ট কথা, আজকের বাড়িতে অনেক বাইরের মানুষ এসেছে, আজও আসবে। তাই ভুল করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথা বলবি না। বড় হোক বা ছোট, কেউ কাছে ডাকলে যাবি না। সবাইকে উদ্দেশ্য করে
সবার উদ্দেশ্য যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। প্রিয়তা প্রণয়ের গালে টুক করে একটা চুমু খেয়ে মাথা ওপর নিচে ঝাঁকিয়ে বলল, কিউট ফেস বানিয়ে। প্রণয় দেখলো প্রিয়তার চকলেটে দিয়ে আবারও মুখ মাখিয়ে ফেললো। তাই প্রিয়তাকে কিছু বুঝে ওঠার আগেই তার মুখ থেকে চকলেটটা টান দিয়ে বের করে নিল প্রণয়। পছন্দের চকলেট থাবা দিয়ে নেওয়াতে প্রিয়তার সুন্দর মুখটা কাদো কাদো হয়ে গেল। প্রণয় নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে সুন্দর করে প্রিয়তার ঠোঁটের আশপাশে লেগে থাকা চকলেটের টুকরোগুলো মুছে দিল। হাতে থাকা আধ খাওয়া চকলেটটা একটু টুকরো ভেঙে প্রিয়তার মুখে দিয়ে বাকিটা তাতে কামড় বসালো। বলল, রিমাইন্ডার, আমি না আসা পর্যন্ত এখান থেকে উঠবি না, কোথাও যাবি না। বলাই ওয়াশরুমে ঢুকে পড়ল প্রণয়। প্রিয়তা চুপ করে বসে রইল। সে আবারও প্রণয় ভাইয়ের ভীষণ বাধ্য ছানা। প্রায় 20 মিনিট লাগিয়ে শাওয়ার নিল প্রণয়। তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তার চওড়া ফর্সা পিঠ, কাঁধ বেড়ে টপ টপ করে বিন্দু মাত্র পানি গড়িয়ে পড়ছে। এই দৃশ্য যে কোনো নারী খুন হতে বাধ্য। তবে প্রিয়তা ছোট মানুষ, তত সুন্দর দৃশ্য তার মনে তেমন একটা অনুভব সৃষ্টি করলো না। প্রণয়ের কালো শার্টটা গায়ে জড়িয়ে সে প্রিয়তার চুলগুলো আবার উল্টে পাল্টে দিল, যাতে করে কোথাও ভিজে না থাকে। প্রণয়কে দেখে প্রিয়তা মিনমিন করে বলল, আরেকটা চকলেট দিবেন প্রণয় ভাই? প্রণয় কিছু বলল না, শুধু ভুরু বাঁকিয়ে পুচকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা প্রণয়ের বাহু ঝাঁকিয়ে বলল, ও প্রণয় ভাই, দিন না প্লিজ। প্রণয় ভুরু কুঞ্চিত করে বলল, হাঁ কর। আশ্চর্য হলো প্রিয়তা, কারণ প্রণয় ভাইয়ের হাতে কোনো চকলেট নেই। সে তবুও রূপ প্রশ্ন না করে হাঁ করলো। প্রণয় তার দুগাল সরিয়ে ভালো করে দাঁত দেখিয়ে বলল। প্রণয়ের কার্যক্রম বুঝতে প্রিয়তা ঝট করে মুখ বন্ধ করে নিল তাড়াহুড়ো করে। বিশ্বাস করুন, আমার দাঁতে পোকা নেই। প্রণয় তার ওয়ারড্রব থেকে আরেকটা কিটক্যাট চকলেট আনতে আনতে বলল, তা তো দেখছি, কিন্তু তুই যে হারে দিনরাত চকলেট এর ওপর থাকিস, এতদিনে তো তোর দাঁত দিয়ে প্রকার লাঞ্চ ডিনার সেরে ফেলা কথা। এগুলো এখনো আস্তে আছে কিভাবে? প্রিয়তা মনে মনে মুখ ভেঙচি কেটে দিল। 24 ঘন্টায় 10 বার ব্রাশ করে মেরে ধরে ব্রাশ করালে পোকাগুলো কি করে উড়ে উড়ে আসবে? প্রণয় চকলেটের রেপার খুলতে খুলতে ভুরু কুচকালো। কিছু বললি? চমকে উঠল প্রিয়তা। দুপাশে তড়িৎ গতিতে মাথা নেড়ে অসম্মতি জানালো। কই কিছু না তো। প্রণয় চকলেটের এক টুকরো ভেঙে প্রিয়তার মুখে দিয়ে বলল, আমি খাইয়ে দিব, চকলেটে হাত লাগাবি না। প্রিয়তা ঝড়ের বেগে মাথা নাড়িয়ে সম্মতি দিল। প্রণয় নিচের ব্যাগ থেকে চিরুনি, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, ইয়াররিং, ব্রেসলেট, পেন্ডেন্ট, ঝুমকো, কাজল, লিপস্টিক, টিপ সব বের করে প্রিয়তার সামনে বসলো। আশ্চর্য না, ছেলে মানুষের ব্যাগে আবার এসব থাকে নাকি? কিন্তু আমাদের প্রণয় ভাইয়ের ব্যাগে এসবই থাকে। তার প্রিয়তার হাঁটু ছাড়িয়ে যাওয়া চুলগুলো সুন্দরভাবে রয়্যাল স্ট্রেট বান করে মাথায় সুন্দর একটা পিঙ্ক ক্লিপ প্রিন্সেস গ্রাউন্ড পরিয়ে দিল। হাতে ব্রেসলেট, কানে ছোট ছোট ইয়াররিং ও পরিয়ে দিল। ঠোঁটে হালকা স্ট্রবেরি ফ্লেভার গ্লোস দিয়ে চোখে হালকা কাজল দিয়ে দিল। ব্যাগ থেকে নতুন আনা হোয়াইট স্নিকার্স যত্ন সহকারে প্রিয়তার পায়ে পরিয়ে দিল। কপালে একটা ছোট স্টোনের টিপ পরিয়ে দিল। প্রিয়তা সাজ টান, মেয়েটাকে পুরো বারবি ডল লাগছে। পুনরায় কয়েক মিনিট প্রাণ ভরে দেখলো নিজের ছোট্ট প্রিয়তাকে। এই ছোট মেয়ে, অথচ তার প্রতি প্রণয়ের আসক্তি বিন্দুমাত্র কমতি নেই। উল্টো সে আসক্তি পাহাড় সম হয়ে যাচ্ছে। অনেক বছর আগে এই ভালোবাসার জন্য সবার নিকট সে বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছিল। তবুও তার বিন্দুমাত্র আফসোস নেই, তার কাউকে লাগবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজের জানকে নিহত করতে হবে। নিহিত। প্রণয় প্রিয়তার ললাটে উষ্ণ ছুঁয়ে স্পর্শ করে দিল। প্রিয়তাও রিটার্ন গিফট হিসেবে নিজের গ্লোস দেওয়া ঠোঁটে প্রণয়ের গালে শব্দ করে চুমু এঁকে দিল। সাথে সাথে তার ঠোঁটের সব গ্লোস লেগে গেল প্রণয়ের গালে। দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। আবারও তার প্রিন্সেস গ্লোস রিং অ্যাপ্লাই করে দিতে হবে। গ্লোস দয় প্রিয়তার রক্তলাল ঠোঁট জোড়া হীরের মতো চিকচিক করছে। প্রণয় বিছানা থেকে উঠে যেতে যেতে বলল, তুই বস, আমি রেডি হয়ে নেই। প্রিয়তা রাজি হলো না, লাফিয়ে বিছানা থেকে উঠে পড়ল। না। প্রণয় ব্ল্যাক স্যুট বের করতে করতে বলল, কেন না, চুপচাপ বস।
তবুও প্রিয়তা বসলো না, ছুটে এসে প্রণয়ের হাত থেকে ব্ল্যাক ব্লেজার নিয়ে মিষ্টি কণ্ঠে বলল, সবসময় তুমি আমাকে সাজিয়ে দাও প্রণয় ভাই, আজ আমি তোমাকে সাজাবো। প্রিয়তার কথায় বাঁকা হাসল প্রণয়। হ্যাঁ নিশ্চিত, এই প্রিন্সেস ট্রিটমেন্ট তো আমি তো ডিজার্ভই করি। সে প্রিয়তাকে ড্রেসিং টেবিলে টুলের উপর দাঁড় করিয়ে দিয়ে বলল, দুহাত পেছনে দিয়ে বলল, পরিয়ে দে। প্রণয়ের কথায় ভীষণ আনন্দিত প্রিয়তা সুন্দর করে প্রণয়ের ব্লেজার তাকে পরিয়ে দিল। অতঃপর প্রণয়ের পুরো ব্যাগ ঘুটে ঘুটে উল্টাপাল্টা করে নিজের হ্যালো কিটি ডল বসানো হেয়ার ব্যান্ড বের করলো। প্রণয়ের টেনে টুনে নিচে করে মাথায় সুন্দর করে পরিয়ে দিল, যাতে করে সামনে চুলগুলো কপালে না পড়ে। তাই প্রিয়তা ভালো মতো ব্যান্ড পরিয়ে আটকে দিল চুলগুলো। প্রিয়তার কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রণয়। সে কি মেয়ে নাকি যে মাথায় পুতুল বসানো হেয়ার ব্যান্ড পরে ঘুরবে? তবু কিছু বলবো না, নিষ্পলক চোখে প্রিয়তার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা প্রণয়ের রেগুলার ইউজারের ম্যান মেক্স ইট অ্যাক্টিভেট ওয়ালেট গিয়েও ক্রিমটা তার গালে লাগিয়ে দিল। সেখান থেকে কিছুটা হাতে নিয়ে তালুতে তারপর ছোট ছোট কোমল হাতে প্রণয়ের কপালে ঠোঁটে পুরুষালী মুখে ভালোভাবে অ্যাপ্লাই করলো। অতঃপর হেয়ার ব্যান্ড খুলে প্রণয়ের ব্লামানি প্যারিস গ্লাইডিং গেলটা হাতে নিয়ে প্রণয়ের ভেজা চুলের মাঝে জেলটা অ্যাপ্লাই করে দিল। হঠাৎ কি যেন মনে হলো, ভেজা জেল মাখতেই হাতে নিজের কাছে টেনে নিল নাকে, সাথে সাথে এক স্ট্রং ফ্র্যাগ্রেন্স এসে নাকে লাগলো। প্রিয়তা সেই গন্ধ নিতে নিতে চোখ বড় করে বলল, বা প্রণয় ভাই, এই জেলের তো অনেক সুন্দর গন্ধ, পরের বার থেকে এটা আমিও চুলে মাখবো। প্রিয়তার বাচ্চা বাচ্চা কথা হেসে ফেলল প্রণয়। বাম হাতে জেলটা নিয়ে চুলগুলো ব্রাশ করে সেট করতে করতে বলল, এটা ম্যান হেয়ার জেল প্রিন্সেস, তোমার জন্য না। প্রিয়তা জেদি গলায় বলল, না আমি এটাই চুলে মাখবো। পরে বেশি দরকে না জড়িয়ে হার মেনে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। প্রিয়তা ভীষণ খুশি হয়ে চুমু দিতে এগোতে প্রণয় প্রিয়তার মাথাটা নিজের গলায় চেপে ধরে বলল, বাইরে পার্টি চলাকালীন চুমু খাওয়ার ক্রেভিং চলে আমার গালেই খাবি, ওকে? ইফ ইউ ক্রেভ এ কিস আই উইল কিস মাই নেক, ওকে? প্রিয়তা শুধু ড্যাব চোখে তাকিয়ে প্রণয়ের দিকে, মুখে উত্তর দিল না। প্রণয়ের কথা মতো শার্টের কলার সরিয়ে সঙ্গে সঙ্গে গলায় আরো বেশি গভীরে চুমু খেলো। ফলশ্রুতিতে তার ঠোঁটের সমস্ত গ্লোস প্রণয়ের গলায় লেগে গেল। প্রণয় আবারও প্রিয়তার ঠোঁটে গ্লস অ্যাপ্লাই করলো। হাত ঘড়ি পড়তে পড়তেই ক্লিভেন ক্রিস্টিয়ানো নং 1 ইম্প্রেজিয়াল মেজার্ড ফর ম্যান পারফিউম হাতে কাঁধে গলায় স্প্রে করতে করতে প্রিয়তাকেও মাখিয়ে দিল। ততক্ষণে বাইরে থেকে দরজায় নক এলো। প্রণয় শান্ত কণ্ঠে বলল, আসুন। সাদমান শিকদার ভেতরে প্রবেশ করলো। ভেতরে এসে প্রণয়কে পার্টির জন্য রেডি দেখে খুশি হয়ে বললেন, ইউ আর রেডি মাই সন? প্রণয় ছোট্ট করে শুধু বলল, হুম। সাদমান শিকদার প্রিয়তার দিকে তাকালেন, কাছে ডাকলেন প্রিয়তাকে। প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গেল সাদমান শিকদারের দিকে। তার মাথায় হাত দিলিয়ে বলল, বাহ, খুব সুন্দর লাগছে তোমার আম্মুকে। যাও আম্মু, তোমার আপুরা খুঁজছে। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল প্রণয়ের কাছে। সাদমান শিকদার কেমন যেন সন্দেহজনক মনে, মুখ দেখে মনে হচ্ছে নিশ্চিত বড় কোনো মতলব আছে। প্রিয়তা চলে যেতে সাদমান শিকদার প্রণয়ের দিকে এগিয়ে গেল। আজ সবাইকে কেন ডেকেছি জানো? প্রণয় ভাবলেশীনভাবে জবাব দিল না। সাদমান শিকদার শান্ত কণ্ঠে বলল, সবার সাথে তোমার প্রফেশনাল মিট আপ করাবো বলে। সাদমান শিকদারের কথায় প্রণয়ের কপালে সূক্ষ্ম রেখা ফুটে উঠল। কেন? সাদমান শিকদার আবারও কোনো ভনিতা ছাড়ে বলল, তোমার পড়াশোনা শেষ হয়েছে 1 বছর বেশি হলো। তুমি বংশের বড় ছেলে এবং যথেষ্ট মেধাবী, তাই আমি চাই আমাদের পূর্বপুরুষের যত রকম ব্যবসা সবকিছুর ভার তুমি নাও। সাদমান শিকদারের কথায় প্রণয়ের ঘৃণায় তার দিকে তাকাতে ইচ্ছে করছে না। রাগে গায়ের সমস্ত রক্ত যেন ফুটে উঠেছে। তবু ভদ্রতা বজায় রেখে সোজাসাপটা কণ্ঠে বলল, আপনি আমাকে কোন ব্যবসা ভার নিতে বলছেন? আপনার এসকে গ্রুপের নাকি নারী পাচার, নাকি বেআইনি অস্ত্র পাচার, আর্গন ট্রান্সফার, শিশু পাচার, নাকি আপনার দেহ ব্যবসার বিজনেস? কোনটা? সাদমান শিকদার ছেলের খোঁচা মারা কথায়
রাগলেন না, বরং বাঁকা হেসে বললেন, কুল ডাউন মাই সন। এত উত্তেজিত হওয়ার কি আছে? এমনভাবে বলছো যেন এগুলো অন্যায় করছি। এগুলো আমাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। এগুলো আমাদের জন্য অত্যন্ত স্বাভাবিক। এই প্রজন্মে এই তুমি বড় ছেলে, তাই এসবের ভার তোমাকেই নিতে হবে। প্রণয় ঘৃণায় গা গুলিয়ে আসলো। সাদমান শিকদারকে সাফ সাফ জানিয়ে দিল কঠিন কণ্ঠে, সরি মিস্টার শিকদার, আমি আপনার বংশের বড় ছেলে বলেই আমি আপনার বংশের পাপের ভাগ নিতে পারবো না। আই এম সরি, আমি পারবো না আপনার বংশের ব্যবসার হাল ধরতে। তাই খুব সাধারণভাবেই সাদমান শিকদার সাধারণ একটা সাদামাটা জীবন কাটাতে চাই। এসবের ছিটে ফোটা আমি আমার জীবনে চাই না। আমি আপনার উত্তরাধিকারী। আপনার ব্যবসা, টাকা পয়সা কিছুই চাই না। আমি নিজের ব্যবসা শুরু করেছি, আর সেখান থেকে যা পাবো তাতে আমার চলে যাবে। আমার রক্ত জবাকে নিয়ে আমি আপনার মতো পাপের কোনো বোঝা মাথায় নিতে চাই না। যদি বলেন আপনার বাড়ি থেকে চলে যেতে হবে, আমি রাজি আছি, তবু আপনার এইসবেতে নিজেকে জড়াতে পারবো না বলে হনহনিয়ে চলে গেল প্রণয়। সাদমান শিকদারের চোখে মুখে ভীষণ দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো। যদি প্রণয় এই সকল ব্যবসায় হাল না ধরে, তবে তো সব শেষ হয়ে যাবে। ওনার চিন্তার মাঝে ঘরে প্রবেশ করে খলিল শিকদার ও প্রহেলিকা শিকদার। প্রহেলিকা খোঁচা মেরে বলল, কি বড় আব্বু, রাজি হলো না তো? সাদমান শিকদার পেছন ঘুরে তাকালেন। একবার খলিল শিকদার তো একবার প্রহেলিকার দিকে তাকালো। কেন জানি রাজি হচ্ছে না, তার কারণ কি কিন্তু স্পষ্ট না করে গেল। প্রহেলিকা আবারও বাঁকা হেসে বলল, বড় আব্বু, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আর এই শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, তাহলে এই নীতি কেন নিজে প্রয়োগ করতে পারছেন না? সাদমান শিকদার প্রহেলিকার কথায় ভুরু কুঁচকালেন, জিজ্ঞাসাভাবে বললেন, মানে? প্রহেলিকা এগিয়ে এসে বাঁকা হেসে বলল, প্রণয় তো বলেছে সে কেন আপনার ব্যবসা হাত লাগাবে না। সে যেহেতু বলে দিয়েছে সমস্যার কারণ, সেহেতু সেই কারণটাই না উপড়ে ফেলতেই পারেন। আপনি বুদ্ধিমান বড় আব্বু, তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। সাদমান শিকদার কয়েক সেকেন্ড ভেবে বললেন, কিভাবে করব? খলিল শিকদার বাঁকা হেসে বললেন, একটা উপায় আছে। আর একজনকে এক এক রকম চাহিদা, আর সব পূরণের একটাই রাস্তা। তার কাজটা খুবই সূক্ষ্ম এবং রিস্ক প্রচুর। সাদমান শিকদার ঠান্ডা কণ্ঠে বলল, বলো কি ভাবছো? প্রহেলিকা বাঁকা হেসে বলল, আপনার ছেলের প্রাণ পাখিকে বাজিতে লাগাতে হবে, তবে মেরে ফেলা যাবে না। জানেন তো, এটা তার জীবনের একমাত্র দুর্বলতা। আর দুর্বলতায় ঘা দিলে মানুষকে মেরে ফেলার থেকেও বেশি কাহিল করা যায়। তাই মেরে না ফেলে কিছু একটা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। মানে প্রণয় আমাদের কথায় উঠবে আর বসবে, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাতে নিজের হাতের মুঠোয় রাখতে হবে। এতে করে আপনি আপনার ব্যবসার উত্তরসূরি পাবেন, তবে আমি আমার ভালোবাসা পাবো। এই জন্যই আপনার আদরের ভাইয়ের সাথে সুন্দর কিছু কর্ম করতে হবে। বলেন রাজি? সাদমান শিকদার চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। খলিল শিকদার বললেন, আরো একটা রিস্ক নিতে হবে, তবে এটা আমাদের সব থেকে বড় গতি। এক গতিতে আমরা বাজিমাত করে ফেলবো। আমাদের প্রণয়ের ভালোবাসার ফসরত লুটতে হবে। সাদমান শিকদার এক বাক্যে বললেন, আমি সবকিছুতে রাজি, বাস আমার শুধু প্রণয়কে চাই। প্রহেলিকা বাঁকা হেসে বলল, আমারও। বর্তমান আবির্ভাব উত্তেজিত চোখে তাকিয়ে আছে প্রহেলিকার দিকে। সে মনে ডাক্তার হয়েও নিজের মনের ওপর কন্ট্রোল রাখতে পারছে না। পরবর্তী ঘটনা শোনার জন্য উত্তেজিত হয়ে পড়েছে তার মস্তিষ্ক। সে ক্ষণিক অস্থির কণ্ঠে বলল, তারপর কি হলো? প্রহেলিকা কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত কণ্ঠে আবারও আবির্ভাবকে কৌতূহলী চোখে তাকালো। তার চোখে মুখে সবটা যেন তীব্র আগ্রহ। অতীত বাগানবাড়ির লান এরিয়াতে ফুল ভলিউমে মিউজিক বাজছে। এখানে অতিথি সহ বাড়ির সকলে উপস্থিত, তবে যথারীতি প্রিয়তার হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে প্রণয়, যাতে করে এই লোকের ভিড়ে তার প্রাণ হারিয়ে না যায়। পার্টি শুরু হয়েছে অনেকক্ষণ। ডিকে বসের ছেলে রিক দূর থেকে দেখছে প্রিয়তাকে, মনে মনে বলছে, লুকস লাইক আ রূপাঞ্জেল। প্রহেলিকা দূর থেকে কয়েক সেকেন্ড রিককে পর্যবেক্ষণ করলো, মৃদু কণ্ঠে অপলকভাবে বলল, হ্যালো রিক, তোমার প্রিয়কে ভালো লাগে? রিক সরল কণ্ঠে বলল, হ্যাঁ খুব ভালো লাগে, জাস্ট শি লাইক এ রূপাঞ্জল, সো বিউটিফুল।
প্রহেলিকা বাঁকা হেসে বলল, তাহলে দূরে থেকে কেন দেখছো? যাও গিয়ে কথা বলো ওর সাথে। রিক মন খারাপ করে পড়ল। মলিন কণ্ঠে বলল, ওই ভাইয়া তো রূপাঞ্জলির সাথে কথা বলতে দেয় না। প্রহেলিকা ভালো একটা সুযোগ পেল, বাঁকা হেসে বলল, তুমি কথা বলতে চাও? রিক উত্তেজিত কণ্ঠে মাথা নাড়ে। প্রহেলিকা হেসে বলল, ওকে ফাইন ব্রাদার, আমি তোমাকে হেল্প করছি কথা বলতে। রিক আবারও মন খারাপ করে বলল, কিন্তু কিভাবে ভাইয়া? প্রহেলিকা থামিয়ে দিয়ে বলল, ওই ভাইয়া তো দেখবে না, তাহলে আটকাবে কিভাবে? রিক বেশ আগ্রহ নিয়ে বলল, তাহলে কথা বলিয়ে দাও। প্রহেলিকা এবার মোক্ষম চালটি চেলে দিল। হ্যাঁ নিশ্চিত বলবো, তবে এখানে নয়। এখানে তো প্রণয় আছে, সে যেখানে কখনো তোমার রূপাঞ্জলির সাথে কথা হবে না। রিকা আগ্রহ নিয়ে বলল, কোথায় কথা বলবো তাহলে? প্রহেলিকা কথার ফাঁকে একটা টেবিলে রিকের জুসের গ্লাসে মিশিয়ে দিয়ে বলল, ওই যে দেখছো, উনি আমার বাবা, ওনার সাথে যাও, আমি প্রিয়কে নিয়ে আসছি। রিক এক চুমুকে জুসটা খেয়ে ফেললো। বিশ্বজয় হাসি দিয়ে দিল প্রহেলিকা। রিক খুলে সিদারের সাথে চলে গেল। রিককে ফেলে যাওয়া গ্লাসটার দিকে তাকিয়ে বলল, আবায়েগা না মাচা। সে পরিণীতাকে ডাক দিয়ে বলে, শোন। দাঁড়িয়ে পড়ল পরিণীতা। প্রহেলিকার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে আপু? প্রহেলিকা সিরিয়াস কণ্ঠে বলল, হ্যাঁ, আম্মু তোকে আর প্রিয়তাকে ঘরে যেতে বলেছে, তুই প্রিয়তাকে নিয়ে আয়। বলেই চলে গেল প্রহেলিকা। পরিণীতা প্রহেলিকার কথা মতো প্রণয়ের কাছ থেকে গিয়ে বলল, দাদা মেজো আম্মু আমাকে আর প্রিয়কে ডেকেছে, ওকে একটু নিয়ে যাই। তনুশ্রী বেগমের কথা শুনে কিছু মনে করলো না প্রণয়। প্রিয়তাকে যেতে দিল। প্রিয়তার হাতটা পরিণীতার হাতে দিয়ে বলল, একদম হাত ছাড়বে না, আর দরকার শেষ হলে আবার আমার কাছে এনে দিবি। পরিণীতা হেসে রাজি হলো। প্রিয়তার হাত ধরে নিয়ে চলে গেল। প্রিয়তা বলল, মেজো আম্মু কেন রেখেছে আপু? পরিণীতা ছোট করে বলল, জানি না বোন। প্রিয়তার পরিণীতা আরো কিছু দূরে যেতেই একজন ভদ্রমহিলা এসে পরিণীতাকে বলল, এই যে মেয়ে, তোমার আম্মু তোমাকে তাড়াতাড়ি যেতে বলল। পরিণীতা একটু কনফিউজ হয়ে পড়ল। প্রিয়তাকে নিচে ধরলে ভদ্রমহিলা আবারও বগল দাপড়া করে নিয়ে বলল, ওকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? পরিণীতাও ছোট মানুষ, প্রণয়ের কথা মতো বলল, দাদা ওকে হাতছাড়া করতে বারণ করেছে। ভদ্রমহিলা প্রিয়তার হাত ধরে বলল, আমি ওকে নিয়ে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি সরে আসো। কিন্তু পরিণীতা বোনকে ফেলে যেতে রাজি হলো না। তখন আরেকজন মহিলা এসে বলল, তোমার আম্মু সিঁড়ি থেকে পড়ে গেছে, দ্রুত যাও। এ কথা শুনে পরিণীতার মাথা যেন খারাপ হয়ে গেল। সে দ্রুত ছুটল বাড়ির ভেতরে। প্রিয়তাও যেতে চাইলে ওই ভদ্রমহিলা হাত খপ করে ধরে ফেলল। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগে তার মুখ ধরে অন্যত্র চেপে নিয়ে গেল। রিক দাঁড়িয়ে আছে এক বাগান বাড়ির বেসমেন্টে। সেখানে পুরোনো দিনের কিছু আসবাবপত্র আর ধুলোবালি ছাড়া অন্য কিছুই নেই। রিক একটু আশ্চর্য হলো, এই আঙ্কেল তাকে এখানে কেন নিয়ে এলো? এখানে সে কিভাবে কথা বলবে রূপাঞ্জলির সাথে? তবু প্রিয়তার সাথে একান্তে কথা বলার লোভে কিছু ভাবলো না। তবে তার শরীরটা কেমন জানি খারাপ হতে শুরু করলো। কেমন উদ্ভট রকম গরম লাগছে, ঘামও হচ্ছে। রিক বাহাতে গাল ঘাম মুছতে লাগলো। মিনিট পার হতেই রিক অদ্ভুতভাবে উত্তেজিত হতে শুরু করলো। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। মনে হচ্ছে শরীরে অদ্ভুত রকম উত্তেজনা কাজ করছে। আর এটা কিসের উত্তেজনা সে ভালোভাবে বুঝতে পারছে। তবে হঠাৎ করে কেন এমন লাগছে? সেকেন্ড কয়েক রিকের শরীরে যেন গ্রাস করে নিচ্ছে, উত্তেজনা বেড়েই চলেছে। আবারও কয়েক মিনিট পার হতে একদম উন্মাদ হয়ে গেল। সারা শরীর তীব্রভাবে টেস্টোরেন্ট হরমোন ছোটাছুটি করতে শুরু করেছে। এমন সময় সেই মহিলা প্রিয়তাকে এই ঘরে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে দরজা লক করে দিল। ভীষণ ঘাবড়ে গিয়ে ভয় পেল প্রিয়তা। দরজা ধাক্কাতেই চিৎকার করে উঠল, দরজা খুলুন। প্রিয়তার ভয়ার্ত কণ্ঠে প্রিয়তার দিকে চাইল রিক। সে নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছে, তবে সে যত চেষ্টা করুক নিজের নিয়ন্ত্রণ করতে পারছে না। নারীর সঙ্গ পাওয়ার জন্য তার অস্থিরতা আকাশ ছুঁচ্ছে। প্রিয়তা পিছু ফিরে রিককে দেখে তার দিকে এগিয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাই, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার খুব ভয় লাগছে এখানে। আমি প্রণয় ভাইয়ের কাছে যেতে চাই, আমাকে প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলুন। প্রিয়তার কারো কিছু বলার আগে রিক ঝাঁপিয়ে পড়ে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা আরো বেশি বলার আগেই রিক কেমন ঝাঁপিয়ে পড়ায় আরো ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। প্রণয় ভাইয়ের ছোট প্রিয়তা। কেটে গেল আরো 3 ঘন্টা। প্রিয়তা এখনো ফিরে আসেনি প্রণয়ের কাছে। প্রণয় ধীরে ধীরে হাঁটতে লাগে, আশেপাশে খুঁজতে লাগে প্রিয়তাকে। এসব খুঁজতে খুঁজতে অধৈর্য হয়ে যায়, বাড়ির ভিতর চলে গেল। আলতো হাতে অনুশ্রী বেগমের ঘরে দরজা নক করলো।
তনুশ্রী বেগম, অর্থী বেগম সবাই মিলে গল্পে মশগুল ছিলেন। দরজায় টোকা পড়তেই একটু জোর গলায় বললেন, ভেতরে আসো। প্রণয় দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। প্রণয়কে দেখে তনুশ্রী বেগম বসা থেকে দাঁড়িয়ে পড়লো, কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবে বাবা? প্রণয় খানিকটা অধৈর্য হয়ে বলল, প্রিয় কোথায়? প্রণয়ের কথায় সামান্য অবাক হলো অনুশ্রী বেগম। স্বাভাবিক কণ্ঠে বলল, ও তো মা কোথায়? আমি তো জানি না আব্বু, ও তো বিকেলের পর থেকে আমি দেখিনি। তনুশ্রী বেগমের কথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রণয়ের মাথায়। প্রণয় ভয় পেয়ে গেল, কারণ এটা শিকদার বাড়ি নয়। প্রণয় দ্রুত তনুশ্রী বেগমের ঘর থেকে বেরিয়ে প্রিয়তাকে খুঁজতে লাগলো এবং কয়েক মিনিটের মধ্যে পেয়েও গেল। পরিণীতা ভয়ে ভয়ে প্রিয়তাকে খুঁজছে। প্রণয় দ্রুত গিয়ে পরিণীতাকে জিজ্ঞাসা করলো, আমার প্রিয় কোথায়? পরিণীতা ভয় পেয়ে চুপ রইল। ভয়ে প্রণয়ের মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ড ধরেছে চেপে। এমন সময় পরিণীতাকে চুপ থাকতে দেখে চরম রেগে গেল প্রণয়। বোনকে ঝাঁঝালো শব্দে ধমক দিয়ে বলল, তোর সাথে দেওয়ার সময় কি বলেছি? বল আমার জান কোথায়? পরিণীতা ভয়ে দেখিয়ে সে সময় সব ঘটনা বলল, এমনকি কেউ যে মিথ্যা খবর দিয়েছিল সেটিও বলল সে। পরিণীতার বলা কথায় প্রণয়ের মাথা ঘুরে উঠল, হৃৎপিণ্ডের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। সে পাগলের মতো ছুটে গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। প্রায় 1 ঘন্টা লাগিয়ে পুরো বাড়ির ছাদ প্রত্যেকটা কোণ খুঁজলো, তবু প্রিয়তাকে পেল না। প্রণয় যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। সে আর নিজের দেহ মনের সাথে শক্তি পাচ্ছে না। প্রণয় বাড়ির গুদাম ঘরের কাছে যেতেই বসে পড়ল, কপালে হাত ঠেকে ফুঁপে উঠল, কোথায় খুঁজবো তোকে জান? কোথায় চলে গেলি আমার ময়না পাখি? তোর প্রণয় ভাইয়ের এত দুশ্চিন্তা কেন দিস? প্লিজ ফিরে আয় জান। এখন আমি কোথায় খুঁজবো তোকে? প্রণয়ের বুকের বাঁ পাশটা ভীষণভাবে অবিচেতন ব্যথা শুরু হয়েছে। এই বাড়ির চারদিকে শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছু নেই। প্রণয় নিজেকে পাগল পাগল লাগছে। শৈলের ভারটা দরজায় এলিয়ে দিতে দিতে স্টোর রুমের দরজা হাট হয়ে খুলে গেল। সাথে সাথেই একটা কথা প্রণয়ের মনে পড়ে গেল। সেকেন্ডের ভিতরে চমকে বসা থেকে উঠে পড়ল প্রণয়। এত বড় পয়েন্ট সে কিভাবে মিস করে গেল? এই ঘরের সাধারণভাবে কখনো খোলা যায় না, বিশেষ কাজ ছাড়া। আজ এমন কি হলো? প্রণয়ের ভাবনা চিন্তা ফেলে দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অজানা সংখ্যায় কলিজা থরথর করে কাঁপছে তার। তার জানে এতটুকু কিছু হলে সহ্য করতে পারবে না প্রণয়, মরে যাবে একদম। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করে যা দেখলো ভেবেছিল তাই। বেসমেন্টের দরজা খোলা। প্রণয় দ্রুত সিঁড়ি বেসমেন্টে নামতে শুরু করলো। নিচের করিডোর দিয়ে ঢুকতেই সবগুলো রুম অন্ধকার, তবে একটা ঘরে আলো জ্বলছে। প্রণয় যতই সেদিকে এগোচ্ছে ততই তার কলিজায় পানি শুকিয়ে মরুভূমি হতে শুরু করছে। প্রণয় দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা বাহির থেকে বন্ধ। প্রণয় কাঁপা হাতে দরজাটা লক করতেই খুলতে বিস্ময় হৃৎপিণ্ড বেরিয়ে আসে উপক্রম। যুগল থেমে গেল তার। বিস্ময় চোখের পলক ফেলতে ভুলে গেল। সামনে আর এক পা বেরোতেই শক্তি জোগাতে পারল না সে। ভেতরে পুরো ফ্লোর রক্তে মাখামাখি। ঘরে ঠিক মাঝখানে পড়ে আছে একটি রক্তাক্ত মৃতদেহ, যার মাথা থেকে এখনো নদীর স্রোতের মতো হলহল করে রক্ত গড়িয়ে পড়ছে। তার থেকে একটু দূরে মুখ গুজে বসে আছে প্রিয়তা। তার বাহু গড়িয়ে টপ টপ করে রক্ত পড়ছে। প্রণয় এক প্রকার ঘোরের মধ্যে ছুটে গেল প্রিয়তার কাছে, চিৎকার দিয়ে ডাকলো, জান আমার। প্রণয়ের কণ্ঠে স্তব্ধতা ফিরে পেল। প্রিয়তা ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের মুখে মাখা দৃশ্যপটে প্রিয়তার সকল ভয় দূর হয়ে গেল। সে একটা খুন করে ফেলেছে, তবুও তার নিজেকে এখন সব থেকে সুরক্ষিত মানুষ মনে হচ্ছে। চোখ উপচে নদীর জোয়ারের মতো পানি পড়ছে। প্রণয় মেঝেতে হাঁটু গেড়ে বসলো প্রিয়তার সম্মুখে। আশপাশে জ্বলে যায়, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তাতে কিছু আসে যায় না প্রণয়ের। প্রণয় নিজের জান পাখিকে জীবিত দেখে বুকে শান্তি অনুভব করলো। প্রিয়তার সামনে হাঁটু গেড়ে বসে প্রিয়তার দুগালে আলতো করে হাত রাখলো। প্রিয়তা কয়েক সেকেন্ড প্রণয়ের দিকে তাকিয়ে কেঁদে উঠলো ঝড়ের বেগে। আছড়ে পড়লো প্রণয়ের পুরুষালী বুকে। প্রণয়ের বুকের কাছে শার্ট মুষ্টিবদ্ধ করে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি মেরে ফেলেছি প্রণয় ভাই, খুন করে ফেলেছি। বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি। প্রণয়ের কি হয়েছে কিছু জানতে চাইলো না। সে দু হাতে প্রিয়তার ছোট্ট দেহটা নিজের বুকের পাঁজরে মিশিয়ে ফেললো। নিজের ভেতরের অনুভব করতে চাচ্ছিল তার প্রাণটা বেঁচে আছে। প্রণয় প্রিয়তাকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, এমন হাজারটা খুন করে ফেললেও আমি সামলে নেব, তবু জান আমাকে এমন কিছু শোনাস না যা আমি সহ্য করতে পারবো না। মরে যাব, এর থেকে ভালো তুই চুপ করে থাক, জড়িয়ে থাক আমার বুকে, তবু এমন কিছু বলিস না যা আমার সহ্য ক্ষমতার বাহিরে। প্রিয়তা চুপ করে রইল।
হেঁচকি তুলতে তুলতে বলল, 4 ঘন্টা আগে। রিক শক্ত করে প্রিয়তাকে জড়িয়ে ধরে জবরদস্তি করতে শুরু করে। প্রিয়তার ছোট্ট দেহ পেরে উঠছিল না রিকের শক্তির সাথে। রিক তাকে এক ধাক্কায় ফেলে দেয় মেঝেতে। জানোয়ারের মতো প্রিয়তার হাত কামড়ে মাংস উঠিয়ে দেয়। এতে ব্যথায় চিৎকার দিয়ে ভয় আরো গুটিয়ে যায় প্রিয়তা। রিক প্রিয়তার জামা ধরে টান দিতেই প্রিয়তা হাতের কাছে যা পায় তা দিয়ে রিকের মাথায় সজোরে বাড়ি মেরে দেয়। সাথে সাথে মাথা চেপে উল্টে পড়ে রিক। প্রিয়তা ভয়ে ছুটে ঘাবড়ে গিয়ে আরো কয়েকটা আঘাত করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে রিক। প্রণয় চমকে তাকায় প্রিয়তার ভয়ার্ত মুখের দিকে। তার দুটো চোখ উপচে পড়ছে নোনা পানির ধারা। সে প্রিয়তার দুগালে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে বলল, তার মানে তোর সাথে কিছু হয়নি তো? ওপর নিচ মাথা নাড়ল প্রিয়তা। প্রণয়ের অধরে যেন কোনো মতো হাসি ফুটল। সে আবারও প্রিয়তাকে এক ঝটকায় নিজের বুকে মিশিয়ে নিল। চোখ বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া করে বলল, অসীম করুণা তোমার মাবুদ। প্রণয় নিজেকে ধাতস্থ করতে আবারও চমকে উঠল। দ্রুত পাশে ফিরে মৃতটার দিকে তাকালো। দৃশ্যপটে রিকের চেহারা ভেসে উঠতে ভয়ে প্রণয়ের কলিজাটা ছ্যাদ করে উঠল। তার হৃৎপিণ্ডের সকল রক্ত হিম হয়ে গেল মুহূর্তেই। সে তীব্র ভয়ে প্রিয়তাকে বুকে আরো করে শক্ত করে মিশিয়ে নিল। মনে মনে ভাবলো, এই ঘটনা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায়, তখন আমি আমার জানকে কিভাবে বাঁচাবো? না না, আমি থাকতে আমার জানের কিছু হতে দিব না। ঠিক তখনই একটা বিকট চিৎকার ভেসে এলো প্রণয় প্রিয়তার কান। চমকে কেঁপে উঠল দুজনে। ভয়ে এবার জ্ঞান হারালো প্রিয়তা। প্রণয় চোখ তুলে তাকাতে সামনে ডিকে বসের মেয়ে এলিনা। এলিনা ছুটে রিকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকলো, এই ব্রো, ওঠ না। রিক উঠল না। এলিনা এবার ডিকে বসকে ডাকতে নিতেই পেছন থেকে মাথায় সজোরে আঘাত অনুভব করলো। চোখের পলকে তার সামনের পৃথিবী ঝাপসা হতে শুরু করলো। মিনিট পার হবার আগে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল এলিনা। প্রিয়তা রিককে যে ফুলদানি দিয়ে মেরেছিল, সেই ফুলদানি দিয়ে এলিনাকে আঘাত করলো প্রণয়। সে বেঁচে থাকতে তার জানের কিছু হতে দিবে না, কাউকে তার প্রাণের ক্ষতি করতে দিবে না। এই জন্যই যদি তার হাতে পৃথিবীর নিষ্ঠুরতম ব্যক্তি তার হতে হয়, তাতেও সে রাজি। আবির্ভাবের কথায় লিটারেলি হ্যাং হয়ে গেল যেন মাথাটা। আবির্ভাব কিছু আর ভাবতে পারছে না। সে চোখে তীব্র অবিশ্বাস নিয়ে তাকিয়ে প্রহেলিকার দিকে। তবে প্রহেলিকা অত্যন্ত স্বাভাবিক। সে আবির্ভাবকে তার জীবনের মশা মারার মতো কাহিনী শোনাচ্ছে। তার চোখে মুখে অনুশোচনার বিন্দুমাত্র ছাপ দেখা যাচ্ছে না। তা দেখে অবাক হচ্ছে আবির্ভাব। কে বলবে ভালোবাসা এতটা সাইকো হতে পারে? তবে সব ঘটনা শুনলে তার কাছে সব ক্লিয়ার নয়। তার সব প্রশ্নের উত্তর চাই। তাই প্রশ্নোত্ত কণ্ঠে আবারও প্রশ্ন ছুড়ল আবির্ভাব, প্রিয়তাকে দিয়ে এই খুন করিয়ে তোমাদের তিনজনের কি লাভ হলো? আর বর্ণনা শুনে তো 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এটা খুনের প্ল্যান ছিল। প্রহেলিকা বাঁকা হেসে তাকালো আবির্ভাবের দিকে। হা করে হেসে উঠল, একদম ঠিক ধরেছেন। এই ছেলেটাকে মেরে ফেলা আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। সবাই বুঝেছিলাম এই ছেলেটাকে মেরে ফেললে কি করতে হবে, আর একটা পারফেক্ট প্ল্যান বানিয়ে সবার সাথে। কিন্তু এই প্ল্যানটা যে সত্যি সত্যি সফল হয়ে যাবে সেটা ভাবিনি। কারণ আমাদের উদ্দেশ্য ছিল প্রিয়তাকে প্রণয়ের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়া। আমরা জানতাম প্রিয়তার মতো মেয়ে কখনো কাউকে খুন করতে পারবে না। আমার বোনটা খুব নরম সরম, সে কিনা কাউকে মারতে পারে। আমি চেয়েছিলাম এই ছেলেটাকে দিয়ে প্রিয়তার তাকমা তাতাম করে দিতে। তারপরে আমার বোন নিজেই মরে যেত। কিন্তু কি হলো, সবাই যা বলে বোকা বানিয়েছে, সেটাই সত্যি হয়ে গেল। আবির্ভাব বুড়ো কোচকালো, তাহলে পুরো প্ল্যানটা কি ছিল? আর আপনার বিয়ের রহস্যটা এখনো ক্লিয়ার হলো না। প্রহেলিকা বাঁকা হেসে বলল, যা হয় ভালোর জন্য হয় ডক্টর। ওই যে ছেলেটা মরে যাওয়ায় আমাদের লটারি লেগে গেছে। আবির্ভাব বুড়ো কোচকে বলল, কিভাবে? প্রহেলিকা রহস্যময় হাসি হাসলো। প্রিয়তা যখন এই খুনটা করে, সেই সময় সব ছবি আর ভিডিও আমি সুন্দর মতো যত্ন করে রেখে কয়েক বছর ভাবছি কি করব, কিভাবে কাজে লাগাবো। একবার ভাবছি এগুলো ডিকে বসকে দিয়ে আবারও শত্রুর চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেই। কিন্তু সেটাও পারছিলাম না, কারণ এই ফটো ভিডিও অলরেডি আমার বড় আব্বুর কাছে লাগিয়ে দিয়েছে প্রণয়কে ব্ল্যাকমেল করে। তার বিজনেসে প্রণয়কে দিয়ে করাতে বাধ্য করেছে। আর প্রণয় বেঁচে থাকতে প্রিয়তার গায়ে ফুলের টোকাটুকু লাগতে দেবে না। তাই নিজের গায়ে শিশু পাচার, নারী পাচার সহ সকল পাপ মাখাতে বাধ্য হলো। কিন্তু এত তো আর কোনো লাভ হচ্ছিল না আমার। তারপর ভাবলাম সবকিছু করলাম
আমি কিন্তু এত কিছু করে এত প্ল্যান প্রোগ্রাম আমার লাভটা কি হলো, কোথায় হলো? যেহেতু এগুলো আমার কোনো কাজে লাগছে না, সেহেতু অন্য কোনো ফায়দা লুটতে হবে, তাই হঠাৎ করে একদিন ডিকে বসকে দিয়ে আমার শত্রুকে শেষ করে দিব, তারপর প্রণয় শুধু হবে আমার। কিন্তু তখনই ঘটলো আরেক অঘটন। আবির্ভাব কিছুটা কৌতূহলী হলো, কিন্তু তখন ঘটলো আরেক ঘটনা। কি ঘটনা? প্রহেলিকা মুচকি এসে বলল, তখন এমন একটি আইডিয়া পেলাম যা দিয়ে আমি আগে কখনো ভাবিনি। কি আইডিয়া? প্রহেলিকা বলতে শুরু করলো, আমাদের ফুফাতো ভাই শুদ্ধ প্রণয়ের চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, যে শুধুমাত্র প্রিয়তার জন্য প্রণয়কে বেস্ট ফ্রেন্ড থেকে শত্রুতে পরিণত হয়েছে। ওদের দুজনের একটাই জিনিস প্রয়োজন ছিল, তা হলো প্রিয়তা। শুদ্ধ আর প্রণয়ের মাঝে প্রিয়তাকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতো মাঝে মাঝে, ভীষণ শত্রুতা হতো। শুদ্ধ ভীষণ ভালোবাসতো শুদ্ধ প্রিয়তাকে, কিন্তু প্রণয় বেঁচে থাকতে কোনোদিনও প্রিয়তাকে শুদ্ধর হতে দিবে না। তাই কিভাবে জানি আমার কথা শুনে ফেললো শুদ্ধ। তারপর আমাকে এমন একটা ডিলের অফার দেয়, এমন এক আইডিয়া দেয় যাতে আমার দুজনেরই লাভ হলো। আর এসবে আমাকে সন্দেহ করার সুযোগ ছিল না প্রণয়ের। আমি পাবো প্রণয়কে আর সে পাবে প্রিয়তাকে। আবির্ভাব ভুরুকুচকে বলল, কি আইডিয়া? প্রহেলিকা বাঁকা হাসলো, বলল, শুদ্ধ প্রণয়কে প্রিয়তার সেই খুনের ভিডিও দিয়ে বলে প্রিয়তার জীবন থেকে চিরতরে সরে যেতে, না হলে প্রিয়তাকে বাঁচতে দেবে না। প্রিয়তা যদি তার না হয় তবে কারো হতে দেবে না। নিজের জান পাখিকে নিজে এত সংশয়ে হুমকি পেতে কোণঠাসা হয়ে গেল যেন প্রণয়। দেওয়ালে পিঠ থেকে গেল তার, বাধ্য হয়ে রাজি হয়ে গেল প্রিয়তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে। তবুও এতে সন্তুষ্ট নয় শুদ্ধ, শর্ত দিয়ে বলল, এটাতে হবে না। যে বিশ্বাস করে না প্রণয়কে, প্রণয় যেন আবারও প্রিয়তাকে পেতে চাইবে না, তার কি গ্যারান্টি? তাই প্রণয়কে যেন কখনো প্রিয়তার জীবনে ফিরে না আসে, তার জন্যই তাকে বিয়ে করতে হবে, যাতে চাইলেও প্রিয়তার কাছে কখনো ফিরতে না পারে। প্রণয় সবকিছু করতে রাজি হলেও সে কিছুতে অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ সে মরে যাবে তবুও প্রিয়তার জায়গায় অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। কিন্তু শুদ্ধ ছাড়ার পাত্র নয়। প্রণয় রাজি না হওয়ায় সত্যি সত্যি ডিকে বসের কাছে সব পিক ভিডিও সেন্ড হয়ে যায়। এক পর্যায়ে প্রণয়ের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে বিয়ে করতে রাজি হয়। আর এই দুর্বলতার ফয়দা লুটে নেয় আমার আব্বু। সেও ব্ল্যাকমেল করে বলে, বিয়ে করলে তার মেয়ে মানে আমাকে করতে হবে, কারণ আমি তাকে খুব ভালোবাসি। প্রণয়ের কাছে এই কথাটা অবশ্য না ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু এখানে ব্ল্যাকমেলে শেষ হয় না। আমার আব্বু বলে, তার মেয়ে মানে আমাকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না, আমাকে যাতে কোনো অসুখী না রাখা হয়, আমাকে যেন আমার প্রাপ্য সম্মান অধিকার সবটুকু দেওয়া হয়, আমি যাতে এসব শর্তের ব্যাপারে কোনো কিছু না জানি। তিনি যদি কোনোভাবে আমাকে দুঃখী দেখেন, সেটা মোটেও ভালো হবে না তার প্রিয়তার জন্য। প্রণয় এগুলো শুনতে বাধ্য হয়। প্রণয় শুধু প্রিয়তাকে বাঁচিয়ে রাখবে বলে নিজের জীবন জাহান্নামে ঠেলে দেয়। সে শুধু প্রিয়তাকে ভালোবাসা দেখতে চায়, তাই সব মেনে নেয়। আবির্ভাবের মাথায় যেন এবার চক্কর দিয়ে ওঠে, এত গভীর ষড়যন্ত্র কেউ কিভাবে করতে পারে। তবুও নিজেকে ধাতস্থ করে বলল, এর মানে সবকিছুর মাস্টারমাইন্ড আপনি, আর দিন শেষে সবচেয়ে নির্দোষ নিষ্পাপ হয়ে গেলেন আপনি। মানে আপনি সবকিছু সাজালেন অথচ আপনি সব থেকে নিষ্পাপ থাকলেন। আপনি তার জীবন নষ্ট করলেন অথচ জানতেও পারল না সে। প্রহেলিকা হাই তুলে বলল, জি ডক্টর স্যার। এ প্রহেলিকা শিকদারকে হালকাভাবে নেবেন না, আমার মাইন্ড গেম কেউ টের পাবে না। তাই আমার প্রণয় যেন পারে নাই। প্রণয় এখন আমাদের স্বামী স্ত্রীর, আমরা এখন স্বামী স্ত্রীর মতো। যদিও সে আমাকে ভালোবাসে না, তা নাই বাসুক, আমি তো তার মন অন্য কাউকে দিব না। আমি তো তাকে দখল করে নিয়েছি, আমি তার মন যে কখনো পাবো না এটা আমি জানি ভালো করেই। তাতে কি হয়েছে? মন না পাই, দেহ তো পেয়েছি, প্রিয়তার থেকে কেড়ে নিয়েছি, এই আমার সর্বসুখ। তার ভালোবাসা কোনোদিনও পাবো না, তাই তার আশা আমি করিও না। আবির্ভাব একদম সিম্পললেস হয়ে গেল, যেন স্পিচলেস যাকে বলে। সে কথা বলতে পারছে না। প্রহেলিকা বাইরে থেকে দেখতে সুস্থ মনে হলেও সে ভেতর থেকে পুরোপুরি সাইকো, এইটুকু বুঝে গেছে ডক্টর আবির্ভাব।